হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা লাইফ সায়েন্সে চ্যাপ্টার নাম্বার 3 পড়ছিলাম, যেখানে আমাদের ফার্স্ট যেটা সাব ইউনিট ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ উপ একক সাব ইউনিট, সেটা হচ্ছে 3.2 শ্বসন, এটা আমরা শুরু করব। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই শ্বসন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, তার জন্য প্রত্যেকটা যে প্রশ্ন আমাদের এখানে দেওয়া হয়েছে সবগুলো তোমরা ভালোভাবে দেখে নাও, এবং যে প্রশ্নগুলো বেশি করে তোমরা দেখে যাবে সেগুলো আমরা ক্লাস চলাকালীন বলে যাব, সেগুলো কিন্তু ভালোভাবে তোমরা রেডি করে যাবে। প্রথম প্রশ্ন দেখো, শ্বসন কাকে বলে এবং তার সঙ্গে রাসায়নিক সমীকরণটি লেখো। শ্বসন মানে হচ্ছে দেখো জৈব রাসায়নিক একটা প্রক্রিয়া এবং অপচিতিমূলক প্রক্রিয়া। অপচিতিমূলক প্রক্রিয়া মানে আমরা যখন সালোক সংশ্লেষ পড়েছিলাম তখন দেখছিলাম সালোক সংশ্লেষের ফলে সবুজ উদ্ভিদের পাতার মধ্যে খাবার তৈরি হয়, শর্করা জাতীয় বা গ্লুকোজ খাবার উৎপন্ন হয়। কেমন খাবার তৈরি হয় বা উৎপন্ন হয়। এবার যেহেতু সেখানে কিছু গঠিত হচ্ছে বা সংশ্লেষ হচ্ছে বা তৈরি হচ্ছে, তার জন্য সেটা ছিল গঠনমূলক বিপাক, যেটাকে আমরা বলছিলাম উপচিতি বিপাক। কেমন সেটাকে আমরা সালোক সংশ্লেষকে কী বলছিলাম, সালোক সংশ্লেষটাকে আমরা বলছিলাম উপচিতিমূলক বিপাক। কেমন উপচিতিমূলক বিপাক। এবং এখানে দেখো এটা হচ্ছে অপচিতিমূলক বিপাক। অপচিতি তার ঠিক উল্টো, যেখানে সালোক সংশ্লেষে বা উপচিতিমূলকে শুষ্ক ওজন বাড়ছিল, প্রোটোপ্লাজমের বৃদ্ধি হচ্ছিল, শুষ্ক ওজন বাড়ছিল, সেটা ছিল উপচিতি। কিন্তু শ্বসন হচ্ছে এক ধরনের অপচিতি বিপাক, যেখানে শুষ্ক ওজনটা কমবে, প্রোটোপ্লাজমের পরিমাণটা কমবে। এখানে কি হচ্ছে, অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে শ্বসন বস্তু মানে মেনলি গ্লুকোজ, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয়, বা আমরা যে খাবারটা খাচ্ছি গ্লুকোজ, সেই শ্বসন বস্তুর কিছু সম্পূর্ণ বা আংশিক, অসম্পূর্ণ মানে আংশিক, সেটা জারিত হচ্ছে। জারিত হওয়ার ফলে শ্বসন বস্তুতে বা ওই গ্লুকোজের মধ্যে যে স্থিতিশক্তি জমা থাকে বা স্থৈতিক শক্তি জমা থাকে, সেটা তাপ শক্তি হিসাবে বেরিয়ে আসে। তার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়, সেটাকে বলা হয় শ্বসন। তাহলে যে অপচিতিমূলক বা ভাঙনমূলক বিপাক ক্রিয়ায় শর্করা জাতীয় বস্তু বা শ্বসন বস্তু সেগুলো ভেঙে যায়, অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে ভেঙে যায়, এবং তার খাবারের মধ্যে থাকা স্থৈতিক শক্তি তাপ শক্তির রূপে বেরিয়ে আসে, তার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়, তাকে বলা হয় শ্বসন। শ্বসনের বিক্রিয়া হচ্ছে গ্লুকোজ C6H12O6, সেটা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটছে, উৎসেচক লাগছে, উৎপন্ন হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল, এবং এক অণু গ্লুকোজ থেকে মোটামুটি কত শক্তি বেরিয়ে আসে, 686 কিলো ক্যালোরি তাপ শক্তি কিন্তু উৎপন্ন হয়। শর্ট কোশ্চেন কিন্তু ভেতর থেকে দেয় যে এক অণু গ্লুকোজের জারণে কত কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়, তখন তোমরা লিখবে 686 কিলো ক্যালোরি। এরপরে নেক্সট কোশ্চেন, অতিরিক্ত শ্বাসযন্ত্র কাকে বলে এবং প্রয়োজনীয়তা। তোমরা দেখেছো যে কই, শিঙি, মাগুর মাছ এগুলো যদি আমরা ডাঙার মধ্যে রেখে দিই তুলে, তাহলে সেগুলো কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা, তারও বেশি তুমি রেখে দিতে পারো, কিছুই কিন্তু হবে না তাদের, তাই না? কিন্তু অন্য মাছ যদি আমি ধরো সিলভার মাছ বা কাতলা মাছ বা রুই মাছ এগুলো যদি আমি রাখি, বা বাটা মাছ, সেগুলো যদি আমি ডাঙাতে রেখে দিই, জল ছাড়া ডাঙাতে যদি এরকম রেখে দিই, তাহলে কিন্তু 3-4 ঘন্টা 5 ঘন্টা ধরে কিন্তু তারা বেঁচে থাকবে না, তারা কিন্তু তার আগে মারা যায়, তাই না? এবার এই যে মাছগুলোর কথা বললাম, এগুলো জিওল মাছ, তাই না? কই, শিঙি, মাগুর এগুলো কেন ডাঙাতে রাখলেও অনেকক্ষণ বেঁচে থাকতে পারে বা এদের প্রাণহানির কোনো বিষয় থাকে না? তার কারণ এদের ফুলকা ছাড়াও অন্য আরও একটা শ্বাস অঙ্গ থাকে, যার সাহায্যে তারা বাতাস থেকে অক্সিজেন নিতে পারে, তাই না? সেই অঙ্গটাকে আমরা বলবো অতিরিক্ত শ্বাসযন্ত্র। তাহলে এমনি মাছের ফুলকা থাকে, তার জন্য জল থেকে অক্সিজেন শোষণ করতে পারে বা গ্রহণ করতে পারে, কিন্তু এদের ফুলকা তো থাকেই, তার পাশাপাশি অতিরিক্ত একটা শ্বাসযন্ত্র থাকে, যার সাহায্যে বাতাস থেকে তারা অক্সিজেন গ্রহণ করতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারে। এবার এর প্রয়োজনীয়তা, কই, শিঙি, মাগুর এই সমস্ত মাছগুলো, জিওল মাছগুলো কর্দমাক্ত মানে কাদা যুক্ত মাটিতে বা জলে বসবাস করে, ফলে তাদের দেহে অক্সিজেনের পরিমাণ কম থাকে বা অক্সিজেনের অভাব দেখা যায়। যেহেতু কাদা মাটিতে অক্সিজেন পরিমাণ কম থাকে, তার জন্য শ্বাসকার্য চালানোর জন্য তাদের এই অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায়, তার জন্য তারা ডাঙাতে অনেকক্ষণ বেঁচে থাকে। আবার অনেক সময় জলাশয় দেখা গেল শুকিয়ে গেল, অন্য মাছ মারা গেল, কিন্তু এই মাছগুলো কিন্তু বেঁচে থাকে। ওকে, বা একটা জলাশয় থেকে অন্য জলাশয় যখন যাচ্ছে, মাঝখানে ডাঙা পড়ছে হয়তো, বা জল থেকে বেরিয়ে আসলো, জলাশয় থেকে বেরিয়ে আসলো, তারপরে ডাঙা দিয়ে লাফিয়ে
তাই না? সে জাম্পিং করে সেটা হয়তো কোনো নালাতে আসলো, তখন ওই ডাঙাতে যেতে যাওয়ার সময় তারা অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে শ্বাস নেয়। এক জলাশয় থেকে অন্য জলাশয় পরিবর্তন করার সময় যদি বাতাস থেকে অক্সিজেন নিতে হয়, তখনও কিন্তু তারা ওই অতিরিক্ত শ্বাসযন্ত্র ব্যবহার করে। ওকে, এর ফলে তারা কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকে। নেক্সট কোয়েশ্চেন, অপুচিত বিপাক কেন বলা হয়? তার কারণ এখানে দেখো আমরা দেখতেই পাচ্ছি যে শ্বসন বস্তু বা জটিল কোনো খাদ্যবস্তু সেগুলো ভেঙে যায়, অক্সিজেনের উৎসেচকরা হবে ভেঙে গিয়ে জারিত হয়ে সরল খাদ্য উপাদান পরিণত হয়, ফলে প্রোটোপ্লাজমের শুষ্ক ওজনটা কমে। তার জন্য কি বলবো? অপচিতি বিপাক বা ভাঙনমূলক বিপাক্রিয়া বলবো। নেক্সট কোশ্চেনে যাব আমরা, দেহে কোন পথে বায়ুমণ্ডলে অতিরিক্ত অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে? ফুসফুসে অক্সিজেন প্রবেশ করা মানেই প্রশ্বাসক্রিয়া। কীভাবে ঘটে? প্রথমে বায়ুমণ্ডলের বেশি অক্সিজেনযুক্ত যেটা বাতাস, সেটা আমাদের নাকের বাইরের অংশ মানে বহির্নাসারন্ধ্র, নাকের ভেতরে যেটা মানে একদম বাইরের অংশ নাকের ফুটো দুটো, সেটা হচ্ছে বহির্নাসারন্ধ্র। তারপরে নাকের ফুটো দিয়ে ভেতরে যে পথ, সেটা হচ্ছে নাসাপথ। নাসাপথের ভেতরের দিকে, নাকের ভেতরের দিকে যেটা, সেটা হচ্ছে অন্তঃনাসারন্ধ্র ছিদ্রটা। তারপর যাচ্ছে নাসা গলবিল, তারপরে গ্লটিস, তারপরে গলার কাছে স্বরযন্ত্র থাকে, তারপরে শ্বাসনালী দিয়ে একদম বুকের ভেতরে ব্রঙ্কাস, ব্রঙ্কিউল এবং অ্যালভিওলার ডাক্ট মানে ওই বায়ুথলির অংশগুলো নিয়ে সেখানে বায়ুথলি বা অ্যালভিওলাই যেটা ফুসফুসের মধ্যে থাকে সেখানে কিন্তু পৌঁছায়। এরকমভাবে প্রশ্বাস ক্রিয়া কিন্তু ঘটে। ডিটেলসে 5 নম্বরের প্রশ্বাস ক্রিয়া প্রশ্ন আসে না, 2 নম্বর দিলে এটাই করবে, 3 নম্বর দিলে এটাই ভাষায় তোমরা কনভার্ট করবে যে প্রথমে বায়ুমণ্ডলে বেশি অক্সিজেনযুক্ত বাতাস সেটা বহির্নাসারন্ধ্রের মাধ্যমে নাসাপথ দিয়ে গিয়ে অন্তঃনাসারন্ধ্রে পৌঁছায়, নিয়ে তারপর পরপর কী কী ঘটনা হয় সেগুলো তোমরা লিখতে পারো। আর শব্দচিত্রের সাহায্যে বললে এরকমভাবে লিখবে, ওকে, রেখাচিত্রের সাহায্যে বা শব্দচিত্রের সাহায্যে। যেমন আমরা প্রশ্বাস ক্রিয়া দেখলাম, এরকম নিঃশ্বাস ক্রিয়া কীভাবে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে আসছে সেটা দেখবো। উল্টো পথ, বায়ুথলি থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত বাতাস সেটা অ্যালভিওলার ডাক্টে যাবে, তারপরে ব্রঙ্কিউল, তারপরে ব্রঙ্কাস, শ্বাসনালী, উল্টো পথে ফিরছে স্বরযন্ত্র গ্লটিস, নাসা গলবিল, অন্তঃনাসারন্ধ্র, তারপর নাসাপথ, বহির্নাসারন্ধ্র নিয়ে পরিবেশে বেরিয়ে আসবে। অ্যালভিওলাই কি শ্বসনে এর ভূমিকা? অ্যালভিওলাই মানে হচ্ছে বায়ুথলি। ফুসফুসের মধ্যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বায়ুথলি থাকে, সেগুলোকে বলা হয় অ্যালভিওলাই। কেমন? বহুবচনে অ্যালভিওলাই অনেকগুলো থাকে, আর মানে একসঙ্গে আমরা কি বলবো তাদের? অ্যালভিওলাস, এক বচনে এক একটাকে। তাহলে ফুসফুসে ব্রঙ্কিওলগুলি শেষ প্রান্ত স্ফীত হয়ে মানে মোটা হয়ে ফুলে ওঠে, প্রসারিত হয়ে গ্যাসীয় আদান প্রদানের উপযোগী একটা সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো কি করে থলির মতো গঠন তৈরি করে, এটাই বলা হয় অ্যালভিওলাস এক বচনে, আর বহু বচনে অ্যালভিওলাই। এবং এর ভূমিকা হচ্ছে যে এতে প্রচুর শিরাধমনী এগুলো থাকে, যখন প্রশ্বাস হয় শ্বাস নেওয়ার সময় অধিক অক্সিজেনযুক্ত বাতাস সেগুলো অ্যালভিওলাইয়ের মাধ্যমে চারপাশে রক্তজালকে প্রবেশ করে, তারপর রক্তজালক থেকে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন কলাকোষে অক্সিজেন পৌঁছায়। একই রকমভাবে কলাকোষে যে কার্বন ডাইঅক্সাইডগুলো বিপাক্রিয়ায় উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড রক্তজালকে মিশে রক্তের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় আবার ওই যে রক্তজালক থেকে অ্যালভিওলাই প্রবেশ করে, নিয়ে অ্যালভিওলাই থেকে আবার ফুসফুসের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে আসে। নেক্সট, দুটি শ্বাসপেশির নাম, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো মতোভাবে পড়বে। শ্বসনকে অপচিত বিভাগ বলা হয় কেন সেটাও দারুণ ইম্পর্টেন্ট। প্রশ্বাস ক্রিয়া, নিঃশ্বাস ক্রিয়া রেখাচিত্রের সাহায্যে এগুলো ভালো করে করবে। ওকে, তাহলে এগুলো তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে। শ্বাসপেশি, এটাও স্টার মার্ক দিয়ে রাখবে। মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম উদরগহ্বরের উপরে থাকে, তাই না? পেটের উদরগহ্বর একটু উপরে, আর যেগুলো রিবস থাকে তার ঠিক মোটামুটি নিচে। 2 নম্বর হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। শ্বসনকে নিয়ন্ত্রিত দহন বলে কেন? দহনের জায়গাটা আমরা পড়বো কোষীয় স্তরে, আমাদের আরও শ্বসনের অংশগুলো পড়তে হবে, তখন আমরা পড়বো যে জায়গাগুলো। বিজ্ঞানী ল্যাভোসিয়ার তিনি মনে করতেন যে শ্বসন এক প্রকার নিয়ন্ত্রিত দহন। তার কারণ হচ্ছে যে শ্বসন এবং দহনে কি ঘটে, এখানে অক্সিজেনের উপস্থিতিতে যে কোনো জটিল জৈব পদার্থের বিশ্লেষণ মানে জৈব পদার্থগুলো ভেঙে যায়, শ্বসনেও ঘটে দহনেও ঘটে, দুটোই অক্সিজেনের সাহায্যে ঘটে। জৈব যৌগ বিশিষ্ট হয়ে জল মানে জলীয় বাষ্প, হিসাব মতো জলীয় বাষ্পই বেরোয়, আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং শক্তি নির্গত হয়। এবার একটু বেসিক ডিফারেন্স রয়েছে, কি সেটা? সেটা হচ্ছে শ্বসন প্রক্রিয়া দহনের মতো অনিয়ন্ত্রিতভাবে ঘটে না। দহন হচ্ছে আনকন্ট্রোলড, কন্ট্রোল করা যায় না দহনটাকে, কম্বাশনটাকে নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু শ্বসন হচ্ছে নিয়ন্ত্রিত প্রক্রিয়া।
শ্বসনে উৎসেচক লাগে, প্রোটোপ্লাজমের নিয়ন্ত্রণাধীন প্রক্রিয়া, মানে প্রোটোপ্লাজম কিন্তু এই শ্বসন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, উৎসেচকের ভূমিকা আছে, কিন্তু দহনে উৎসেচক লাগে না, প্রোটোপ্লাজম কন্ট্রোল কিন্তু করে না, দহনে সেরকম প্রোটোপ্লাজম বা উৎসেচকের ভূমিকা নেই। তাহলে শ্বসনে শক্তির মুক্তি ধীরে ধীরে ঘটে, ধাপে ধাপে ঘটে, তাই জন্য শ্বসনকে আমরা বলবো নিয়ন্ত্রিত বা কন্ট্রোলড কম্বাশন, নিয়ন্ত্রিত দহন বলবো। নেক্সট, জলজ প্রাণীর শ্বাসকার্যে ফুলকার ভূমিকা হচ্ছে যে মাছ, ব্যাঙাচি, চিংড়ি, জলজ প্রাণীর প্রধান শ্বাসাঙ্গ হচ্ছে ফুলকা। চিরুনির দাঁড়ার মতো দুটি সারিতে বিন্যস্ত ফুলকা ফিলামেন্ট দ্বারা ফুলকা গঠিত হয়। প্রতিটি ফুলকা ফিলামেন্ট অসংখ্য ফুলকা ল্যামেলা দিয়ে গঠিত। অস্থি দ্বারা নির্মিত ফুলকা রড ফুলকা রেকাবের সঙ্গে ফুলকা রেকাবের সঙ্গে ফুলকা লেগামেন্ট যুক্ত থাকে। 5 নম্বর দেখো, ফুলকাগুলি রক্তজলক সমৃদ্ধ হওয়ায় জলের দ্রবীভূত অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় ফুলকা রক্তজলকের মধ্যে প্রবেশ করে এবং একই রকমভাবে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড একইভাবে ফুলকার মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়। আমরা আজকে কোশ্চেন নাম্বার 10 আগে পর্যন্তই পড়লাম, ডায়াফ্রামের আগে পর্যন্ত। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।